যার বক্তব্য শোনার জন্য আপনারা সেই বিকাল থেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন। আপনাদের সেই প্রাণের প্রিয় নেতা চেয়ারপারসন মনপুরার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনার আমার প্রিয় ভাই ছাত্র জনাব নুরুল ইসলাম নন, ছাত্র জনাব নুরুল ইসলাম নন। অনেক রাত হয়েছে। হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকের এই পথসভার আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা কষ্ট করে অপেক্ষায় ছিলেন আমাকে দেখার জন্য এবং আমাকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং এখন বক্তব্য শুনছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কারণ অনেক গরমের মধ্যে অনেক রাত হয়েছে, কিন্তু আপনারা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন। এটা আমার জন্য একটি ভাগ্য। কারণ আমি তো আপনাদের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারিনি, কিন্তু আমাকে আপনারা কখনোই বিমুখ করেননি। 27 জানুয়ারি চরপেশনে আপনারা আমাকে সম্বর্ধিত করেছেন। আমার ধারণা চরপেশনে এটি স্মরণকালের একটি বড় সমাবেশ ছিল। আজকে যে পথসভার আয়োজন করেছেন আপনারাই এই পথসভাকে জনসভায় পরিণত করেছেন। আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমার জন্মের পরে যেই ইউনিয়নে সবচেয়ে বেশিবার আমি আসা যাওয়া করেছি সেটি হলো হাজারীগঞ্জ। কেউ কেউ হয়তো জানেন এই হাজারীগঞ্জে আমার নানা বাড়ি ছিল। ছোটবেলা আমি আমার নানা বাড়িতে আসা যাওয়া করতাম। নানা নানু দুজনেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, তারা এই হাজারীগঞ্জের মাটিতে শায়িত রয়েছেন। আরো অনেক আত্মীয় স্বজন ছিল যারা এখানে ইন্তেকাল করেছেন এবং এই মাটিতে শুয়ে আছেন। আমার জন্ম চরফেশনে, আমাদের অনেক আত্মীয় স্বজন চরফেশনে রয়েছে। আমি চরফেশনের মক্তবে আরবি পড়েছি। চরফেশন প্রাইমারি স্কুলে আমি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। তারপরে হাই স্কুলের গণ্ডি পেরিয়ে আমি ঢাকা গিয়েছি। এরপরে আপনাদের সাথে আমার যোগাযোগ কিছুটা কমে গিয়েছিল। আমার বাবা মা আজ থেকে প্রায় 2 বছর আগে ইন্তেকাল করেছেন। তারাও চরপেশনের মাটিতে শায়িত রয়েছেন। আমার দাদা দাদি এই চরপেশনের মাটিতে শুয়ে আছেন। আমার আরো অনেক আত্মীয় স্বজন চরপেশনের মাটিতে শুয়ে রয়েছেন। যেমনি ভাবে আপনাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি এই চরপেশনের মাটিতে শুয়ে রয়েছেন, সঙ্গত কারণেই চরপেশনের মাটির প্রতি, এই হাজারীগঞ্জের মাটির প্রতি আপনাদের যেমন টান রয়েছে, জন্মের সুবাদে আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে থাকার কারণে আমারও নিশ্চয়ই এই মাটির প্রতি এক ধরনের আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে। আমি এই মাটির
আলো বাতাসে বড় হয়েছি। আমি আপনাদের কারো ভাই ছিলাম, কারো বন্ধু ছিলাম, কারো প্রতিবেশী ছিলাম। আর যারা আমার আত্মীয় ছিলেন না, তারা অনেকেই আমার আত্মীয়র চেয়েও অনেক বেশি আপনজনে পরিণত হয়েছিলেন। আমি যখন ছোট ছিলাম, বার্ষিক পরীক্ষার পরে আমি ভোলায় যেতাম আমার এক ফুফুর বাড়িতে বেড়াতে। প্রায় প্রতি বছরই যেতাম। তখন ওই আত্মীয়র বাসা ছাড়া এবং আত্মীয় স্বজন ছাড়া আমি আর কাউকে চিনতাম না। ভোলায় গেলে সেই আত্মীয় স্বজনের সাথেই আমার সময় কাটত। কিন্তু আমি রাজনৈতিক কর্মী হবার পরে, রাজনীতির সুবাদে যখন আমি ভোলায় আসি, আমার আত্মীয় স্বজনরা আমার কাছে আসার কিন্তু আর কোনো সুযোগ পায় না। কারণ আত্মীয় স্বজনদের চেয়ে বেশি ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল এবং সব সময় এখন পর্যন্ত আগলে রাখে আমার দলের নেতাকর্মী ভাই বন্ধুরা, যারা আমার আত্মীয়র চেয়ে অনেক বেশি আপনজনে পরিণত হয়েছে। একইভাবে আজকে আপনারা প্রমাণ করেছেন আপনারা আমার আত্মীয়র চেয়ে অনেক বেশি আপনজনে পরিণত হয়েছেন। বন্ধুরা আমার, গত 16 বছর কেমন কেটেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। প্রায় সকল বক্তা বলেছেন এই জায়গায় সম্ভবত, কিংবা সামান্য আগে পিছে ঈদের রাতে ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে কত নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই জায়গায়। কিন্তু আপনারা কোনো প্রতিশোধ নেননি। কেন নেননি? গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি প্রায়ই বলতেন আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। আমি এই জন্য আন্দোলন করছি না, আমি আন্দোলন করছি যাতে আপনারা আপনাদের ভোটের অধিকার ফেরত পান। সেই আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বক্তব্য নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারা বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে তাহলে আওয়ামী লীগের 5 লক্ষ নেতাকর্মী বিএনপির হাতে নিহত হবে। এই কথা বলেছে না? কিন্তু 5ই আগস্টের পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। তিনি আমাদেরকে প্রতিশোধ নিতে নিষেধ করে দিয়েছেন। কারণ তিনি যদি প্রতিশোধ দিতে বলতেন কিংবা চুপচাপ থাকতেন, নীরব থেকে আমাদেরকে শুধু প্রশ্রয়টুকু দিতেন, আপনারা কি করতেন? রাজ্জাকের খুনিদেরকে কি ছেড়ে দিতেন? কিংবা ওই শামীমের খুনিদেরকে আপনারা ছেড়ে দিতেন? নিশ্চয়ই দিতেন না। শুধু রাজ্জাককে খুন করেছে বা শামীমকে কুপিয়ে হত্যা করেছে তা নয়, প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো, আটকে রাখা হতো। আপনারা ঘরে থাকতে পারেননি, তাদের সামনে দিয়ে ঠিকমতো হাঁটতে পারেননি। শুধু বিএনপি করা অপরাধে আপনাদের অনেকের নামে হাজার হাজার মামলা দিয়েছে, দেয়নি? আপনাদের পরিবারের সদস্যরা, আপনাদের সন্তানরা আপনাদের সাথে ঘরে ঘুমাতে পারেনি। বছরের পর বছর একসাথে আপনাদের সাথে বসে খাবার খেতে পারেনি। কিন্তু আজকে আপনারা কিন্তু প্রতিশোধ নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ওরা অন্যায় করেছে, আমরা যদি অন্যায় করি বাংলাদেশ সেক্ষেত্রে রাষ্ট্র হিসাবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে ভালোবাসেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন রাষ্ট্র সংস্কারের 31 দফার প্রস্তাব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। কি করে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ গত 16 বছর
বাংলাদেশের যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে বিএনপি নেতাকর্মীরা শতভাগ নির্যাতন নিপীড়িত হবার পরেও তিনি শাসক গোষ্ঠীর অনেককেই প্রতিহিংসায় আহত করতে চাননি। তিনি চেয়েছেন গত 16 বছরের প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার জন্য। গত 16 বছরের চেহারা কেমন ছিল একটু মনে করে দেখেন। স্বাধীন রাষ্ট্রের তালিকায় নিশ্চয়ই বাংলাদেশের নাম ছিল গত 16 বছর, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা কি ছিল? ছিল না। আপনি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করতে পারতেন না। হাজার অন্যায়ের পরও সরকারের কোনো অন্যায়ের প্রতিবাদ আপনি করতে পারতেন না। একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না, কারণ পার্লামেন্টে যারা গিয়েছিল তারা কিন্তু আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে পার্লামেন্টে যায়নি। পার্লামেন্ট অবৈধ পার্লামেন্টে পরিণত হয়েছিল। একটি নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশন বাংলাদেশে অনেকগুলো পাতানো নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, কিন্তু মানুষের ভোটাধিকার কিন্তু তারা ফিরিয়ে দিতে পারেনি। আইন ছিল, আদালত ছিল বাংলাদেশে, কিন্তু মানুষের জীবনে কোনো ন্যায় বিচারের পাওয়ার সুযোগ ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বাংলাদেশে কখনো প্রশাসন ছিল, কিন্তু প্রশাসন নিরপেক্ষ ছিল না, কারণ সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু বিএনপি করার কারণে বিএনপির কোন ছাত্র যুবক যোগ্যতা থাকা সত্ত্বেও সেদিন চাকরি পায়নি, অর্থাৎ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। র্যাব ছিল, পুলিশ ছিল, আমরা ভেবেছিলাম র্যাব পুলিশ আমাদের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে মুড়ে দিবে, ঢেকে দিবে, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে আমরা বরং ঘরে থাকতে পারিনি। র্যাব পুলিশের আতঙ্কে আমাদের জীবন থেকে নিরাপত্তা নামক চাদরটি পুরোপুরি খসে পড়েছিল। বন্ধুরা আমার, শুধুই কি তাই, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, সেটি কিন্তু পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, অনেক রাত হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলবো, আগামী দিনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে হলে আগামী দিনে আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন। যখনই সুযোগ পাবেন বিএনপির প্রার্থীকে ভোট দিবেন। যখনই ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে মানবিক বাংলাদেশ পরিণত করার জন্য সরকার গঠন করার সুযোগ করে দিবেন। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেই সরকারের কাছে বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মী যেমন নিরাপদ থাকবে, একইভাবে বিএনপি করে না কিন্তু অন্য রাজনৈতিক দল করে, ওই সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। একইভাবে আমি বলেছি আগেও, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমি যদি আপনাদের সেবক হতে পারি, তাহলে চল ফ্যাশনে যারা আমার সাথে আপনারা রয়েছেন তারা যেমন আমার কাছে নিরাপদ থাকবেন, যারা আমার কাছে নাই, কোনো কারণে হয়তো আমাকে পছন্দ করেন না, তারা ইনশাআল্লাহ আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। আমি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। 5 আগস্টের পরে আমরা শুনেছি রাষ্ট্রীয় যে সকল বরাদ্দগুলো এসেছে, সে সকল বরাদ্দগুলো মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ডিলার নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরে আবার শুনেছি ওই সকল ডিলাররা সম্ভবত মানুষের প্রাপ্যগুলো ঠিক মতো মানুষের ঘরে পৌঁছে দেয়নি, কেউ কেউ নাকি আত্মসাৎ করেছে।
আমি বলতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চরপেশনের রাজনীতি করার সুযোগ করে দেন, আপনাদের সেবক হওয়ার সুযোগ করে দেন, কেউ যদি মনে করেন রাষ্ট্রীয় এই বরাদ্দগুলো সাধারণ মানুষের ঘরে পৌঁছে না দিয়ে নিজে নিজে আত্মসাৎ করবেন, তাহলে তার জন্য দুঃসংবাদ। আমি কিন্তু তাদেরকে রেহাই দেব না, সুযোগ দেব না। কেউ কেউ বলতে পারেন আমি কেন তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছি না। আমি একটি কথা বলি, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এ সরকার নিশ্চয়ই আমাদের সরকার নয়। আমরা যদি বলি প্রশাসনকে অমুককে গ্রেপ্তার করেন, সে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, প্রশাসন আমাদের কথা নাও শোনার সম্ভাবনাই বেশি। আমরা বড়জোর পারি সাংগঠনিক ব্যবস্থা নিতে। আমাদের নেতা জনাব তারেক রহমান কয়েকদিন আগে বক্তব্যতে বলেছেন, বিএনপির কম বেশি 7,000 নেতা কর্মীকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ অতীতে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল সরকার গঠন করেছিল, তাদের দলের নেতা কর্মীরা অন্যায় করলে তারা সেই অন্যায়কে অস্বীকার করত, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তা করেননি। আমাদের দলের কোন নেতা কর্মী যদি অন্যায় করেছে, তিনি বলেছেন সেই নেতার বিরুদ্ধে বা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার জন্য। আমরা যখনই অভিযোগ পেয়েছি, কখনো আমরা শোকজ করেছি, কখনো বহিষ্কার করেছি, কোথাও কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি, আবার তাদের বিরুদ্ধে মামলা করে সাংবাদিক সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানিয়েছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসন যদি গ্রেপ্তার না করে, সেই দায়ভার কি আমরা নেব? এই দায়ভার কি আমাদের? আমরা তো প্রশাসনের কাউকে কখনো বলিনি ফোন করে অমুককে গ্রেপ্তার করা যাবে না, এই কথা তো আমরা বলিনি। আমরা বরং অন্যায়কারীর শাস্তি সব সময় চেয়ে এসেছিলাম, এখনো চাচ্ছি। ভবিষ্যতে শুধু শাস্তি চেয়ে ক্ষান্ত হব তা নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দেয়, অন্যায়কারীকে নিজের হাতে পুলিশের কাছে তুলে দেব ইনশাআল্লাহ। জেলেদের জন্য চাল আসে, শুনেছি জেলেরা নাকি সেই চাল পায় না, কিন্তু আমি প্রশাসনকে বলেছি, চরপেশনের প্রশাসনের সাথে আপনারা কথা বললে জানবেন, আমি বলেছি প্রতিটি জেলে যাতে তার প্রাপ্য পায়। সে এসে লাইনে দাঁড়িয়ে চাল নিবে কেন? জেলেরা ঘরে থাকবে, তাদের ঘরে চাল পৌঁছে দিতে হবে। ওএমএসের ডিলারদের বলেছি, যাদেরকে চিনি, যে 1 টাকা বেশি নেওয়া যাবে না এবং চালের পরিমাণ কমও দেওয়া যাবে না। আর তারা এসে লাইনে দাঁড়িয়ে আপনার পিছে পিছে ঘুরে আপনার কাছ থেকে সময় আদায় করে তারপরে তারা তাদের প্রাপ্য নিবে, এটা কেন? বরং বলেছি যে তাদের ঘরে ঘরে সেই চাল পৌঁছে দেওয়ার জন্য। একইভাবে চরপেশনে অনেকগুলো বাজার শুনেছি ডাক হয়েছে, 3 লাখ টাকার বাজার 30 লক্ষ টাকা পরে বিক্রয় হয়েছে। আমার এতে কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে অন্য জায়গায়। সরকার কর্তৃক নির্ধারিত একটি তালিকা রয়েছে, কোন পণ্যের জন্য সাধারণ কৃষক কিংবা গৃহস্থ কতটুকু খাজনা দিবে। সেই নির্ধারিত টাকার বাহিরে আপনারা কেউ 1 টাকা খাজনা দিবেন না। আমি আমাদের দলের নেতৃবৃন্দকে বলেছি প্রতিটি বাজারে গিয়ে মাইকিং করে বলার জন্য, যাতে সাধারণ কৃষক কিংবা গৃহস্থ যাতে ওই নির্ধারিত টাকার বাহিরে খাজনা না দেয়, কিংবা কেউ যদি এর বাইরে খাজনা নেয় তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য। বন্ধুরা আমার, আমরা এখন হয়তো অনেক কিছুই বাস্তবায়িত করতে পারছি না। আমি একটু আগে বলেছি, সরকার তো আমাদের নয়, অন্তর্বর্তীকালীন সরকার। যদিও তাদেরকে আমরা আজ পর্যন্ত নিষেধ করি নাই কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে, কিন্তু তারা কেন কোন অজানা কারণে
অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করছে না, এটা কিন্তু আমরা জানি না। ভবিষ্যতে যদি, আবারও বলছি, যদি সুযোগ হয়, আমি আপনাদের সেবক হওয়ার সুযোগ পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের প্রতিনিধি হবার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমি কাউকে প্রশ্রয় দেব না, আমি কথা দিয়ে গেলাম। শুধু বরাদ্দের ক্ষেত্রে তা নয়, সমাজে যারা অরাজকতা তৈরি করবে, যারা চাঁদাবাজি করবে, দখলদারি করবে, দুর্বৃত্তপনা করবে, তাদেরকে কিন্তু আমরা ছেড়ে দিব না। আপনারা সাহস সঞ্চয় করুন, আপনাদের সাথে আমি থাকতে চাই, যদি আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন। বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে আবারও আহ্বান জানাচ্ছি, যদি আপনারা একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে আপনারা বিএনপির প্রার্থীকে ইনশাল্লাহ ভোট দিবেন, আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন, আপনারা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পছন্দের প্রার্থীকেই ইনশাআল্লাহ ভোট দিবেন। পাশাপাশি আজকে বাড়ি গিয়ে আমাদের যে মা বোনরা রয়েছে, আপনাদের যে মা বোনরা রয়েছে, তাদেরকে বলবেন আগামীকাল থেকে যাতে আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা নারী ভোটার রয়েছে, তাদের মধ্যে যাতে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে। কারণ বাংলাদেশে যে ভোটার সংখ্যা রয়েছে তার প্রায় অর্ধেক হচ্ছে নারী ভোটার। তো নারীরা যদি কোনো কারণে উদাসীন আচরণ করে, তারা যদি মনে করে আমার ভোট দেওয়ার কোনো দরকার নেই, এই সুযোগে অন্য কোনো দল যদি আমাদের মা বোনদেরকে মোটিভেট করে তাদের পক্ষে ভোট দেওয়াতে সক্ষম হয়, তাহলে এটা কি আমাদের জন্য বিপর্যয় তৈরি করবে না? আপনারা কি চান বিএনপি বিপর্যয়ের মধ্যে পড়ুক? আমার বিশ্বাস আপনারা চান আগামী দিনে বিএনপি একটি সরকার গঠন করুক এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেই সরকারের মধ্য দিয়ে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিক এবং বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করুক। ঠিক কিনা? আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকের কল্যাণ নসিব করেন, আমাদেরকে যাতে ইমানের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।